আজকে আমরা আলোচনা করব আমাদের ইন্ডিয়ান ইকোনমি বা যেকোনো ইকোনমির মধ্যে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে একটা অর্থনীতি বা একটা ইকোনমি চলে কিসের ভিত্তিতে বা কিসের উপর ভিত্তি করে সেটাই আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু। তাহলে একটা ইকোনমি বা একটা অর্থনীতি চলার জন্য প্রথমেই যে জিনিসটার প্রয়োজন হয় বা যে জিনিসটা না থাকলে কোনো একটা ইকোনমি চলতে পারে না সেটা হচ্ছে কি সেই দেশের কারেন্সি, তাই তো? অর্থাৎ কোনো কিছু দেশ চলতে গেলে প্রয়োজন সেই দেশের হচ্ছে কারেন্সি। এবার কথাটা হচ্ছে কারেন্সি ব্যাপারটা কি? কারেন্সি বা যেটাকে আমরা বলি যে আজকের দিনে আমরা যেটাকে সহজ ভাষায় বলি মানি, অর্থ। হুম? অ্যাকচুয়ালি জিনিসটা হচ্ছে কারেন্সি। এবার কারেন্সির যে কনসেপ্ট এটা কিন্তু প্রথম থেকেই যেরকম কারেন্সি ব্যাপার ছিল সেরকম নয়। আগে কি হতো? আচ্ছা, অডিও প্রত্যেকের ক্লিয়ার তো? ঠিকঠাক শোনা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। ওকে। তো প্রথমে কি হতো যে জিনিসপত্র কেনা বেচার জন্য ইউজ করা হতো কি বার্টার সিস্টেম। বার্টার সিস্টেম বলতে কি বিনিময় প্রথা করা হতো, বিনিময় প্রথা। মানে কি তোমার হয়তো টমেটো দরকার, তুমি কোন এবার হচ্ছে তোমাকে এমন একজন ব্যক্তিকে খুঁজতে হবে যার ধানের দরকার। তাহলে তুমি ধান উৎপন্ন করলে। এবার তোমার হচ্ছে তুমি ধান বিক্রি করে টমেটো নিলে। এবার দেখো তোমাকে তার মানে এমন একজন লোককে খুঁজতে হবে যার সেই মুহূর্তে ধানের প্রয়োজন আছে। না হলে তুমি তোমার টমেটো বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে সমস্যা। তারপরে কি যে চাল যে বানাচ্ছে সে সেই চালটা ১ বছর রাখতে পারে। কিন্তু টমেটো যে বানাচ্ছে তাকে কিন্তু সেটা মানে কিছুদিনের মধ্যেই সেটা বিক্রি করতে হবে। নাহলে সেটা নষ্ট হয়ে যাচ্ছে। তাই তো? অর্থাৎ এই ধরনের প্রচুর প্রবলেম কি হলো আমাদের বার্টার সিস্টেমের মধ্যে দেখা দিয়েছিল। আচ্ছা। তো সেই প্রবলেম গুলোকে সলভ করার জন্য এসেছে আমাদের কাছে কারেন্সি। ওকে? অর্থাৎ সেই কারেন্সি থেকেই যে বিনিময় প্রথারই মডিফাইড ভার্সন হিসেবে আমাদের দেশে এসেছে কারেন্সি বা যেটাকে আমরা বলি অর্থ বা মানি। এটা হচ্ছে আমাদের ব্যাপার, ১ম ব্যাপার। এবার আমরা একটু আলোচনা করব যে কোন জিনিসকে আমরা মানি বলবো। ঠিক আছে? তোমাদের কাছে একটা ডেফিনিশন জানতে চাইছি যে হোয়াট ইস মানি? তোমরা কি বলবে বলো? কেউ একজন বলো। হোয়াট ইস মানি? তোমরা কি বলবে? বাংলাতেই বলো, কোনো অসুবিধা নেই। বলো, কি বলবে? মানির ডেফিনিশন? বলো, ভুল হোক না, বলো, বলো। বলো, কি মানে বলবে? যাতে মানি হচ্ছে মানে এমন একটা জিনিস যেটা দিয়ে কেনা বেচা করা যায় বা যেটা দিয়ে অন্য দেশের কাছে আমাদের একটা মানে পরিচয় পাওয়া যায়। ওকে, ওকে। দেখো হোয়াট ইজ মানি বললে প্রথমেই বলতে হবে মানি হচ্ছে আমাদের একটা বিনিময়ের মাধ্যম। ঠিক আছে? এটা প্রথম কথা যে মানি হচ্ছে আমাদের বিনিময়ের মাধ্যম। স্ট্যান্ডার্ড অফ এক্সচেঞ্জ মানে তুমি যদি কাউকে মানি দাও বা অর্থ দাও সে তোমাকে তার পরিবর্তে কি করবে? কোন একটা দ্রব্য দেবে বা সার্ভিস দেবে। অর্থাৎ হতে পারে সে তোমাকে কোন একটা সার্ভিস দিল বা হতে পারে সে তোমাকে একটা প্রোডাক্ট দিল। যেকোনো একটা জিনিস সে তোমাকে দেবে। সার্ভিস মানে কি এই যে ক্লাস করছো, এর পরিবর্তে তুমি এটাকে এই যে ক্লাস যে এটা কি এক ধরনের সার্ভিস? বা ডাক্তারের কাছে গেলে বা হচ্ছে কোনো একটা জায়গায় ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে, এগুলো কি সার্ভিস। আর গুডস কি? তুমি টাকা দিলে তোমাকে কি হচ্ছে কোল্ড ড্রিংকস দিল। তাহলে সেটা হচ্ছে গুডস। তাহলে মানি প্রথমত কি একটা বিনিময়ের মাধ্যম, যার মাধ্যমে আমরা দ্রব্য এবং পরিষেবা ব্যবহার করতে পারি। সেটাকে আমরা বলে থাকি মানি। ওকে? এবার এই মানি বা অর্থ যে জায়গাতে মানে যেখানে অর্থ নিয়ে কাজকর্ম হয় বা যেই জায়গায় হয় যেমন যদি মাছ নিয়ে যেখানে হয় সেটাকে মাছের বাজার বলি। যেখানে চাল নিয়ে হয় চালের মার্কেট বলি। সেরকম যেখানে মানি নিয়ে আলোচনা করা হয় বা মানি নিয়ে কাজকর্ম করা হয়, দেখো সব জায়গাতেই টাকা নিয়ে হয়। কিন্তু যেই জায়গায় অ্যাকচুয়ালি টাকাটাই মানে কাজের জায়গা। মানে আমি যদি বলি একটা কোনো একটা হচ্ছে তোমার ধরো চালের দোকান। সেখানে অ্যাকচুয়ালি কোন জিনিস নিয়ে চলছে? চাল নিয়ে কিন্তু চলছে। কিন্তু চালটা কিসের মাধ্যমে হচ্ছে? টাকার মাধ্যমে। তাহলে অ্যাকচুয়ালি টাকা তো চলছে। হ্যাঁ, তো চালের মার্কেটে কি হয়? চাল নিয়ে আলোচনা হয় কিন্তু সেটা টাকার ভিত্তিতে। সেরকম যেখানে টাকা নিয়ে আলোচনা করা হয় বা টাকা নিয়ে হয় কিভাবে একজন টাকা পাবে বা সেই টাকার ব্যবহার হবে, সেই জায়গাটাকে বলা হয় কি ফাইন্যান্সিয়াল মার্কেট। ওকে? যেখানে টাকা নিয়ে হবে তোমার কোনো কিছুর জন্য টাকার প্রয়োজন। তুমি কোথায় যাবে? ফাইন্যান্সিয়াল মার্কেটে যাবে। হুম? অর্থাৎ সেটাকে আমরা বলবো অর্থের বাজার বা ফাইন্যান্সিয়াল মার্কেট।
এবার এই যে ফাইন্যান্সিয়াল মার্কেট, যে অর্থের বাজার, এটা কি হয় সাধারণত দুভাগে হয়, কিছু কিছু ক্ষেত্রে 3 ভাগে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি হয় 2 ভাগে। প্রথমত যেটাকে আমরা বলি কি মানি মার্কেট, ঠিক আছে, মানি মার্কেট। আর হয় কি ক্যাপিটাল মার্কেট। মানি, এগুলো আমরা পরে ডিসকাস করব, আজকে আমরা মানি নিয়ে ডিসকাস করব। এখানে আমি একটু বলে দিচ্ছি জিনিসটা শুধু কি মানি মার্কেট। আর মানি মার্কেট কি, যেখানে টাকা নিয়ে যে আলোচনা হবে সেটা হচ্ছে শর্ট টার্মের হবে, কম দিনের জন্য হবে, 1 মাসের জন্য হবে, 15 দিনের জন্য হবে, 1 বছরের মধ্যে হবে, ঠিক আছে, উইদিন 1 ইয়ার যদি হয় তখন সেটাকে আমরা বলবো মানি মার্কেট, ঠিক আছে, সেটা বেশ শর্ট টার্ম, অল্প সময়। আর যদি এই জিনিসটা হচ্ছে লং টার্মের জন্য হয়, 5 বছর, 10 বছর, 15 বছর, 100 বছর, তখন সেটাকে আমরা বলবো ক্যাপিটাল মার্কেট। ওকে, এটা সম্পর্কে আমরা পরে ডিসকাশন করব। আরেকটা মার্কেট হয়, সেটাকে ফাইন্যান্সিয়াল মার্কেটের অংশ বলা হয়, কিন্তু প্রপার ভাবে আবার এটাকে ফাইন্যান্সিয়াল মার্কেট বলা হয় না। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ফরেন মার্কেট। হচ্ছে ফরেন মার্কেট, মানে এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটেরই এক ধরনের ভাগ, কিন্তু এটাকে আরেক ধরনের ভাগ হিসেবে 3টে ভাগ কনসিডার করা হয় না, কিন্তু এটাও এক ধরনের মার্কেট। ওকে, এই হচ্ছে ব্যাপার। বলো এতটা, যা আমি বললাম এতটা প্রত্যেকে ক্লিয়ার হলে বলবে, তারপর আমি এবার মানে আস্তে এবার টপিকের মধ্যে ঢুকবো। টপিক বলতে এবার আসল জিনিসে ঢুকবো। ক্লিয়ার, বলো। হ্যাঁ, হ্যাঁ স্যার। ওকে, এটা মুছে দিচ্ছি তাহলে। হ্যাঁ, একটুখানি দাঁড়ান, স্ক্রিনশট নেবো। ওকে ওকে, হ্যাঁ নিয়ে নাও। হয়েছে স্যার। ওকে, এবার দেখো, এবার আমরা আলোচনা করব এই যে টাকা রয়েছে, মানি বা অর্থ, টাকা কি কি কাজ করে, যেটাকে আমরা বলবো অর্থের কাজ বা ফাংশন অফ মানি। যেটা অর্থ নিয়ে, টাকা নিয়ে কি কি কাজ তুমি করতে পারো, ঠিক আছে। প্রথমত এই যে কথাটা আমি প্রথমেই ডিসকাস করলাম টাকার কাজের মধ্যে, যে এটা আমাদের কি হবে, একটা বিনিময়ের মাধ্যম, মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এটা হবে বিনিময়ের মাধ্যম, মানে এর মাধ্যমে তুমি কোনো জিনিস বা পরিষেবা ক্রয় করতে পারো। অবভিয়াসলি এটা একটা বিনিময়ের মাধ্যম, বার্টার সিস্টেম, যেটা আমি প্রথমেই বোঝালাম। নাম্বার টু, নাম্বার টু কি, মূল্যের পরিশোধক, ঠিক আছে, যেটাকে আমরা বলবো মেজার অফ ভ্যালু। যে কোনো জিনিসের মূল্যের, সরি পরিশোধক না, পরিমাপক, কোনো জিনিসের মূল্যকে পরিমাপ করা। সাপোজ দেখো, সে একটা গাড়ির সাথে একটা টমেটোর নিশ্চয়ই ভ্যালু তুমি কখনো বলতে পারবে না। তাহলে একটা মানে এরকম কতগুলো টমেটো হলে একটা গাড়ি তুমি দিতে মানে নিতে পারো বা কিনতে পারো, সেগুলোর একটা প্রয়োজন। তাহলে মানির মাধ্যমে আমরা সেই জিনিসটা কিন্তু বলতে পারি, সেটা হচ্ছে মূল্যের পরিমাপক। যে সব জিনিসের মানে সংখ্যা সব জিনিসের সাথে সমান নয়। কিছু জিনিস যেমন এই যে বললাম, আমরা যদি হচ্ছে ভাবি এই যে আজকের দিন হচ্ছে তোমার বলো হচ্ছে একটা ট্রেনের সাথে, সেটা গাড়ির দাম সেম হবে না, সেরকম সেটা হচ্ছে মূল্যের পরিমাপক। হ্যাঁ, আচ্ছা, কার আছে মনে একটু মিউট করবে তো, মিতালির মনে হচ্ছে কিছু বললে তখন আর মিউট করবে, হ্যাঁ নাহলে মিউট করে রাখবে। আমি খেয়াল আচ্ছা, করিনি। নাম্বার, হুম, ওকে, নাম্বার 3, 3 নাম্বার, মানে আর কি কাজ করে, পরিশোধের মাধ্যম, পরিশোধ করে, ঠিক আছে, পরিশোধ করে। পরিশোধ কি মানে, তুমি যদি কোনো সময় ঋণ নিয়ে থাকো, হয়তো কারো কাছ থেকে ঋণ নিলে, তাহলে ঋণ পরিশোধ করার জন্য তোমার অর্থের দরকার। তুমি কারো কাছ থেকে হয়তো একটা গাড়ি নিলে, ঠিক আছে, এবার তাকে তুমি আবার গাড়ি দিয়ে নিশ্চয়ই দেবে না, তাকে তোমাকে টাকা হিসেবে দিতে হবে, তাহলে ঋণ পরিশোধের ক্ষেত্রে এটা কাজে লাগবে। নাম্বার 4, 4 নাম্বার, কি কাজে লাগে মানি, মানি আমাদের কাজে লাগে সঞ্চয়ের জন্য। যে আমরা ভবিষ্যতের জন্য মানি কি করি, সঞ্চয় করি, স্টোর করি, তাই তো, যে যাতে আমাদের ভবিষ্যতে আমরা সমস্যার সম্মুখীন না হই, যেন সঞ্চয় করি। এবার এগুলো কি হয়, আমরা মানে জিনিসগুলোকে বলি, এইভাবে আমাদের অর্থ জিনিসগুলো থাকে, তাহলে অর্থের এগুলো আমাদের কাজের মধ্যে পড়ে। এবার আমাদের যে অর্থ রয়েছে, টাকা যে রয়েছে, তার কিছু ফিচার্স বা বৈশিষ্ট্য রয়েছে। আমরা যদি বলি অর্থের কিছু বৈশিষ্ট্য, ফিচার্স রয়েছে, যে কিসের ভিত্তিতে আমরা জিনিসটাকে অর্থ বলি। যেমন মানি বিল হওয়ার ক্ষেত্রে কেমন কিছু বৈশিষ্ট্য থাকে, সেরকম কোনো জিনিস কোন জিনিসটা অর্থ হিসেবে কনসিডার হবে সেটাকে আমরা বলি। প্রথমত সেই জিনিসের একটা স্থায়িত্ব থাকতে হবে,
একটা স্টেবিলিটি, ঠিক আছে, বা ডিউরেবিলিটি, একটা স্থায়িত্ব থাকতে হবে। দেখো আজকের দিনে তুমি একটা নোট দিল, তোমার কাছে 1000 টাকার নোট আছে বা 2000 টাকার নোট আছে, সেই নোটটা যদি পরের দিন না চলে, ঠিক আছে, বা নোট নিলে দুদিন পরে সেই নোটটা নষ্ট হয়ে গেল, তাহলে তার কোনো স্থায়িত্ব নেই। অর্থাৎ সেই কারণে কোনো একটা অর্থ হতে গেলে তার প্রথম বৈশিষ্ট্য হতে হবে সেটা যেন একটা স্থায়ী জিনিস হয়, নোট একটা স্থায়ী জিনিস। নাম্বার টু, তার বহনযোগ্যতা, মানে যেটাকে আমরা বলি পোর্টেবিলিটি, মানে এক জায়গা থেকে তুমি যদি আরেক জায়গায় সেটাকে নিয়ে যেতে পারো, তাহলে সেটাকে আমরা অর্থ বলতে পারি। কারণ টাকা যদি না নিয়ে যেতে পারি, তাহলে কি আর সেটার কোনো মূল্য থাকবে? থাকবে না। নাম্বার থ্রি, তার হচ্ছে বিভাজ্যতা। বিভাজ্যতা বলতে যেটাকে আমরা বলি ডিভিজিবিলিটি, মানে তোমার মনে হলো তোমার কাছে 100 টাকার নোট আছে, এবার তুমি একটা চা খেতে যাবে, তাহলে তোমাকে কি বলবে যে 100 টাকার নোট আছে, তো আমার কাছে খুচরো নেই, তা আপনি হচ্ছে 20 কাপ চা খান। তাহলে তো সমস্যা আছে, তার মানে তুমি চা খেতে পারবে না, কারণ চায়ের দাম কম, তার মানে তোমাকে 5 টাকার চা খেতে হবে, বাকি টাকা তোমাকে ফেরত দিতে হবে। তার মানে সেটা হচ্ছে ডিভিজিবিলিটি, ওকে, বা বিভাজ্যতা। নাম্বার ফোর, 4 নম্বরে কি বৈশিষ্ট্য হতে হবে? একরূপতা, মানে যেটাকে বলো ইউনিফর্মিটি। মানে কি, যে তোমার কাছে যে 100 টাকার নোট আছে, আমার কাছেও সেই রকমই 100 টাকার নোট হতে হবে। তোমার 100 টাকার নোট পিঙ্ক কালারের, আমার 100 টাকার নোট রেড কালারের, তাহলে নিশ্চয়ই হবে না। অর্থাৎ ইউনিফর্মিটি, একই ধরনের নোট হতে হবে সব ব্যাংকের, রিজার্ভ ব্যাংকের দ্বারা, সেটা আমরা বলছি। নাম্বার ফাইভ, তার যোগান যেন সীমিত হয়। হুম, সীমিত যেন যোগান হয়। দেখো যোগান যদি সীমিত না হয়, তাহলে কি হবে? তোমার মনে হলো তুমি ঘরে হচ্ছে নোট বানাতে শুরু করলে, প্রিন্টার কিনে নোট ছাপানো শুরু করলে, যত খুশি নোট ছাপানো, তাহলে সমস্যা। আর নাম্বার সিক্স হচ্ছে গ্রহণযোগ্যতা, যে একটা নোট, সেটা যদি কেউ তুমি যদি একটা নোট ছাপিয়ে দিয়ে দাও, তাহলে কি কেউ নেবে? নেবে না। আরবিআই এর যে নোট আছে সেটাই থাকতে হবে। তাহলে এগুলো হচ্ছে একটা মানি বা অর্থের বৈশিষ্ট্য। বলো, এতটা ক্লিয়ার হলে বলবে, ক্লিয়ার হচ্ছে পুরো জিনিসগুলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এটা যদি স্ক্রিনশট নেওয়া থেকে নিয়ে নাও, মুছিয়ে দেবো এটা। তারপর আমি একটু বিভিন্ন ধরনের অর্থের কথা বলবো, বিভিন্ন টাইপের অর্থ হয়, সেগুলো সম্পর্কে বলবো। বলে বলবে। স্যার হয়ে গেছে। Okay, next। এবার এবার এই যে মানির কথা বললাম, অর্থের কথা বললাম, এই অর্থ কত ধরনের হয়? ঠিক আছে, অর্থের হচ্ছে আমরা বলবো প্রকার, টাইপস অফ মানি। অর্থের প্রকার বা অর্থের হচ্ছে টাইপস, মানি টাইপস কত ধরনের। এবার দেখো, যেমন আমরা বলি যে কোন ত্রিভুজ কত ধরনের বা কোন কত ধরনের, সেটা ত্রিভুজ আমরা সরি সরি আমরা যদি বলি, হ্যাঁ, কোন যদি বলি, তখন সে বাহুর ভিত্তিতে হয়, সমকোণী হয় কোণের ভিত্তিতে, আবার সমবাহু হয় বাহুর ভিত্তিতে। সেরকম মানি ভাগ করা হয় তার বিভিন্ন ধরনের বৈশিষ্ট্যের ভিত্তিতে। প্রথমত, সেটা যেভাবে প্রচলন হচ্ছে তার প্রচলনের ভিত্তিতে, ঠিক আছে, তার যে সার্কুলেশন, সে কিভাবে সার্কুলেট হচ্ছে, প্রচলন হচ্ছে, সার্কুলেশন, তার ভিত্তিতে প্রচলন, বা যেটাকে আমরা বলবো সার্কুলেশনের ভিত্তিতে, অন দ্য বেসিস অফ সার্কুলেশন। নাম্বার ফাইভ, কোথায় সেটা ব্যবহার হচ্ছে, যেটাকে আমরা বলবো ব্যবহৃত বস্তুর ভিত্তিতে, ঠিক আছে, যেটা হচ্ছে কোন জায়গায় ব্যবহার হচ্ছে, কি কমোডিটি, হ্যাঁ, কমোডিটি হিসেবে। নাম্বার থ্রি, তার গ্রহণযোগ্যতার ভিত্তিতে, গ্রহণযোগ্যতা মানে অ্যাকসেপ্টেবিলিটি, অ্যাকসেপ্টেবিলিটি গ্রহণযোগ্যতার ভিত্তিতে। আর নাম্বার ফোর, তার মূল্যের ভিত্তিতে, দ্রব্য মূল্যের ভিত্তিতে, ঠিক আছে, মানে যেটাকে বলবো তার ভ্যালিউ। আমি বলছি জিনিসগুলো কি কি জিনিস বলছি, এগুলো হচ্ছে আমরা অর্থের হচ্ছে বিভিন্ন ভিত্তিতে, প্রচলনের ভিত্তিতে, তার ব্যবহৃত বস্তুর ভিত্তিতে, গ্রহণযোগ্যতার ভিত্তিতে, আর দ্রব্যমূল্যের ভিত্তিতে। এবার প্রচলন যেটা, যেটা অর্থ প্রচলিত হয়, তার ভিত্তিতে আমরা দুটো ভাগ করি। একটা হচ্ছে প্রকৃত অর্থ, ঠিক আছে, প্রকৃত অর্থ,
মানে যেটাকে আমরা বলবো অ্যাকচুয়াল মানি। আমি বলছি জিনিসগুলো কি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়াল মানি। আর নাম্বার 2 সেটা হচ্ছে কি অ্যাকাউন্ট মানি, মানে যেটাকে বলবো হিসাব নিকাশের জন্য। অ্যাকচুয়াল মানি আর অ্যাকাউন্ট মানি। অ্যাকচুয়াল আর অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানে তোমরা হচ্ছে যা বলবে অ্যাকাউন্ট। অ্যাকাউন্ট মানি মানে যেটা তোমার বলছে, মানে অ্যাকাউন্ট মানে কি বলবো বাংলায়, এটাকে আর কি বলার আছে? উম, আচ্ছা, এবার হচ্ছে ব্যবহৃত বস্তুর ভিত্তিতে এখানে অর্থকে আমরা দুভাগে মানে অর্থটাকে আমরা যে ভাগে ব্যবহার করছি, একটা হচ্ছে ধাতব, মানে যেখানে আমরা কয়েন যেগুলো রয়েছে কয়েন হিসেবে, সেটাও এক ধরনের মানি। আর হচ্ছে কাগজি অর্থ, এটাকে আমরা বলি পেপার কারেন্সি, যে নোট, এটা হচ্ছে কাগজি অর্থ বা পেপার কারেন্সি। এবার গ্রহণযোগ্যতার ভিত্তিতে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি আমাদের হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে আইনি অর্থ, বা যেটাকে আমরা বলি কি আদেশ অর্থ। ঠিক আছে? এটা ভীষণ ইম্পর্টেন্ট, কি আমি একটু আলোচনা করছি এই জায়গায়, আমি পুরো জিনিসটা আলোচনা করব। যেটাকে ইংরেজিতে বলা হয় লিগাল মানি অথবা ফিয়াট মানি, FIAT, ফিয়াট মানি। ওকে। আর এক ধরনের যে গ্রহণযোগ্যতার ভিত্তিতে ভাগ হয় সেটা হচ্ছে ঐচ্ছিক। ঠিক আছে? ঐচ্ছিক বা বিশ্বাস, মানে যেটাকে আমরা বলবো অপশনাল বা ফাংশনাল। ঠিক আছে? অপশনাল মানে আমি জিনিসগুলো বলছি, OPTIO, অপশনাল মানে। আচ্ছা, এবার এর মধ্যে আমি ছোট্ট করে একটা ভাগ আইনের মধ্যে, একটা হচ্ছে অসীম মানে সসীম, মানে যেটাকে আমরা বলবো হচ্ছে লিমিটেড। আর একটা হচ্ছে অসীম, হচ্ছে আনলিমিটেড। এবার আমি জিনিসগুলো বলছি, দেখো যেটা অসুবিধা হবে সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করবে। হুম, যে স্যার এটা বুঝতে পারলাম না, এই ব্যাপার সেই ব্যাপার, এগুলো জিজ্ঞেস করবে। বলো, এই যদি পুরো ভাগটা লেখা হয়ে যায় বলবে, তারপরে আমি একটা একটা কি জিনিস এগুলো ডিসকাস করবো। পুরোটা আগে ভালো করে লেখো, তুলবে, তারপরে আমি বলছি জিনিসগুলো কি। আর দ্রব্যমূল্যের ভিত্তিতে ওটা ওরকম কোনো ভাগ হয় না, কোনো ওইভাবে কোনো রকমের ভাগ হয় না। না, এটাও এটাও ভাগ দুটো লিখে রাখো। একটা হচ্ছে তোমার কি বলবো, উম, প্রমাণিক মানি, প্রমাণিক মানি। আর এটা হচ্ছে টোকেন মানি, টোকেন মানি। সবগুলোই আমি আলোচনা করি। বলো, ক্লিয়ার হলে বলবে, লেখা হলে বলবে প্রমাণিক বা প্রামাণিক, প্রুফ মানি। বাংলায় এটাকে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারি, স্ট্যান্ডার্ড। এটা আমাদের টোকেন, তো টোকেন। বলো, লেখা আছে? হ্যাঁ স্যার। হুম হুম। এটা আগে ভালো করে তুলবে, হ্যাঁ? বুঝবো না এখানেই থাকবে, কিন্তু জিনিসটা ভালো করে আগে ভাগটা তুলবে। যদি তোলাটা গন্ডগোল হয় পরে বুঝতে অসুবিধা হবে যে কোথা থেকে কি ভাগ হয়ে গেল। হুম, তুলবে ভালো করে, তারপর আমি এক্সপ্লেন করছি। হয়েছে? কারো বাকি আছে? আচ্ছা, এবার দেখো, প্রথমত যেটা আমরা বলছিলাম প্রচলনের ভিত্তি, যেগুলোকে আমরা অ্যাকচুয়াল মানি বলি। তাহলে অ্যাকচুয়াল মানি বলতে আমরা কোন জিনিসটাকে বলি? যেটা বর্তমানে, ভালো করে বোঝো, যেই টাকাটা বর্তমানে আমাদের অর্থ ব্যবস্থায়, বর্তমানে অর্থ ব্যবস্থায় রয়েছে। মানে প্রেজেন্টলি যে কয়েন বা যে পেপার বা যে টাকা বিভিন্ন ধরনের মানুষের হাতে রয়েছে, জনগণের হাতে রয়েছে, সেগুলো হচ্ছে প্রকৃত অর্থ বা অ্যাকচুয়াল মানি। মানে তোমার অ্যাকাউন্টে সাপোজ ধরো 10 লাখ টাকা আছে, কিন্তু তোমার হাতে আছে ইন ক্যাশ 10,000 টাকা।
তার মানে এখানে অ্যাকচুয়াল মানি হচ্ছে তোমার কাছে যেটা আছে সেটা হচ্ছে 10,000 টাকা। আর অ্যাকাউন্ট মানি বলতে কি, যার কোনো অস্তিত্ব নেই, মানে এই টাকার কিন্তু কোনো অস্তিত্ব নেই। অ্যাকচুয়াল অ্যাকাউন্ট মানি যেটা, এর কিন্তু কোনো অ্যাকচুয়াল বাস্তবে কোনো অস্তিত্ব নেই। হুম, যেমন বোঝাচ্ছি তোমাদের, বাস্তবে কোনো অস্তিত্ব নেই, কিন্তু কোনো যখন হিসাব নিকাশ করা হয়, যখন কোনো কিছু হিসাব নিকাশ হয়, হিসাব নিকাশের সময় সেই অর্থটা ব্যবহার করা হয়। যেমন আজকের দিনে আমি যদি বলি যে আমাদের এলন মাস্কের কাছে এত টাকা আছে, এত বিলিয়ন ডলার কোম্পানি আছে, অ্যাকচুয়ালি কি তার কাছে এই টাকা আছে? সে কি দেখাতে পারবে আমার কাছে এত টাকা আছে? বা আম্বানি কি দেখাতে পারবে আমার কাছে এত টাকা আছে? টাকা নেই, তাহলে তাদের কাছে কি আছে? একটা অ্যাকাউন্টের মানে হিসেব আছে, তাই তো, যেখানে দেখাচ্ছে। এখন যদি বলা হয়, সব ব্যাংক যদি বলা হয় আমরা কোনো টাকা পয়সা দেবো না, আদানি আম্বানিকে যদি বলা হয় আমরা কোনো রকম তোমার কোনো টাকা সব ব্যাংক একসাথে বন্ধ হয়ে গেল, ঠিক আছে, তাহলে কি আম্বানি কোনো কিছু তার কাছে থাকবে? কিচ্ছু থাকবে না। কোনো কিছু কি থাকবে? কোনো কিছু তার কাছে থাকবে না। তাহলে সেই জিনিসটা থাকবে কোনটা, যেটা হয় যেগুলো হয়তো তোমার কাছে সোনা আছে, বা যে টাকা নোট যেগুলো তোমার কাছে আছে সেগুলো। অর্থাৎ এই জিনিসগুলোর কিন্তু কোনো অস্তিত্ব নেই, কিন্তু যখন হিসাব নিকাশ করা হয় তখন এগুলোর অস্তিত্ব থাকে। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়নি বলো? কি বললাম, বোঝা গেছে বলো? অ্যাকচুয়াল মানে মানে স্যার এরকম, অ্যাকাউন্টে যে এগুলো সেভিংস করে রাখি সেই টাকা? সেই টাকা অ্যাকাউন্টে যে টাকা তুমি রাখো সেভিংস। এবার তোমার 10,000 টাকা থাকলে সেটা তুমি ক্যাশ করতে পারো। তো যাদের কাছে মিলিয়ন বিলিয়ন আছে, তারা কি সেগুলো ক্যাশ করতে পারবে? পারবে না। শুধু ওই টাকাতে দেখার দেখার মানে দেখানোই শুধু হিসাব, এর বাইরে কিছু না। এবার ধাতব যে মুদ্রাগুলো, যে ব্যবহৃত মুদ্রা, যে ধাতব যে ব্যাপারটা বলেছে, এটা সিম্পল ব্যাপার। যেগুলো আমাদের যে কয়েনটা আছে, মিন্ট আছে, ঠিক আছে, কয়েন যেগুলো আছে সেগুলো, যেমন 1 টাকা, ঠিক আছে, তারপর আমাদের 5 টাকা, 10 টাকা, 20 টাকা, এই যে কয়েন গুলো রয়েছে ধাতব মুদ্রা, এগুলো আমাদের এর মধ্যে পড়ে, যেগুলোকে আমরা কয়েন বা মিন্ট বলে থাকি, ঠিক আছে। আর যেগুলো পেপার, সেগুলোকে আমরা কাগজি অর্থ বলে থাকি, যেগুলো আমাদের আরবিআই যে কাগজ যেগুলোকে ছাপায়, ঠিক আছে, আরবিআই যেগুলোকে হচ্ছে ছাপায় যে কাগজি অর্থ, সেগুলোকে আমরা ব্যবহৃত কারণ এগুলোকে আমরা ব্যবহার করি, ব্যবহারের ভিত্তিতে আমরা বলে থাকি। হুম, এবার দেখ, এবার হচ্ছে আমাদের মানে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে এই লিগ্যাল মানিটা। হোয়াট ইজ লিগ্যাল মানি, তার আবার দুটো ভাগ। দেখো, লিগ্যাল মানি হচ্ছে সেগুলো যেগুলো আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, আরবিআই এই যে কয়েন এবং মিন্ট গুলো চালু করছে বা তার যে সমর্থন দিচ্ছে, আরবিআই যেগুলোতে আইনি সমর্থন দিচ্ছে, তুমি বললে হবে না, সেই টাকাগুলোতে আরবিআই সমর্থন দিয়েছে যে এগুলো আমি কারেন্সি হিসেবে তুমি চালাতে পারো, এগুলো তুমি এই হিসাবে চালাতে পারো। তাহলে আরবিআই যে অর্থগুলোকে বা যে অর্থটাকে আইনি সমর্থন দিয়ে থাকে বা আইনি প্রতিশ্রুতি দিয়ে থাকে, সেগুলোকে আমরা লিগ্যাল মানি বা ফিয়াট মানি বলে থাকি। এবার দেখো, আরবিআই সব কিছুতে দেয় না, একমাত্র 1 টাকার যে 1 টাকা যে রয়েছে, 1 টাকার যে নোট রয়েছে তাতে, তা সেটাকে আইনি সমর্থন আমাদের ফাইন্যান্স ডিপার্টমেন্ট করে, ঠিক আছে, 1 টাকার যে, সেটা ফাইন্যান্স ডিপার্টমেন্ট করে, বাকি সবকিছু আরবিআই সমর্থন করে, এক্সেপ্ট, মানে যেটাকে আমরা বললো ব্যতিক্রম, এক্সেপ্ট 1 রুপি। কিন্তু 1 রুপিটাই আমাদের অর্থ দপ্তর করে থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট করে থাকে। বাকি সমস্ত কিছু আমাদের ফাইন্যান্স সেক্রেটারি সাইন থাকে, ফাইন্যান্স ডিপার্টমেন্ট এটাকে দিয়ে থাকে, বাকি সবকিছু আরবিআই কি করে, সমর্থন দিয়ে থাকে। হুম, যেগুলো বুঝতে অসুবিধা হবে বলবে স্যার এটা বুঝতে পারলাম না, আরেকবার বল। হুম, এবার এই যে অসীম অর্থ, মানে এখানে কি, এই যে লিগ্যাল মানি রয়েছে, এই যে লিগ্যাল মানি বা ফিয়াট মানি রয়েছে, তার মাধ্যমে তুমি যদি যে কোনো পরিমাণ টাকা ট্রানজেকশন করতে পারো, অর্থাৎ তোমার যে দেনা পাওনা, হুম, দেনা পাওনার নিষ্পত্তি বা যে কোনো তোমাদের ট্রানজেকশন তুমি যদি আনলিমিটেড দিতে পারো, তখন সেটাকে বলবো অসীম। কিন্তু যখন একটা সার্টেন অ্যামাউন্টের উপরে তুমি সেই কারেন্সিটাকে ব্যবহার করতে পারবে না, সেটা লিগ্যাল মানি, কিন্তু সেটাকে আনলিমিটেড ব্যবহার করতে পারবে না, তখন সেটা হয়ে যাবে সসীম মানি। যেমন এটা এক্সাম্পল দিয়ে খুব ভালো করে দেখো, যেমন কয়েন, কয়েন যেটা হচ্ছে সেটা হচ্ছে লিগ্যাল লিমিটেড, কিন্তু পেপার যেটা হচ্ছে সেটা হচ্ছে আনলিমিটেড লিগ্যাল মানি। কারণ কি, তুমি কাউকে যদি টাকা দিতে চাও বা পেমেন্ট করতে চাও,
ক্যাশে তুমি যত টাকা খুশি দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু কয়েনে একটা অ্যামাউন্টের পরে কেউ কিন্তু সেটা আর নিতে চায় না বা নেবে না। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়নি? বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। বলো, এতটা যে বললাম প্রত্যেকে ক্লিয়ার? কোনো প্রশ্ন, কোনো কিছু? না 100% ক্লিয়ার? স্যার স্যার অসীমটা আরেকবার বলুন। কোনটা বাবা? স্যার অসীমটা যেটা আচ্ছা, আলটিমেট। অসীম। আচ্ছা, হ্যাঁ বলে দিচ্ছি। অসীম মানে হচ্ছে যে লিগ্যাল মানির মাধ্যমে তুমি দেনা পাওনার নিষ্পত্তি অসীম ভাবে করতে পারো। মানে কারো, কেউ তোমার কাছে 10 কোটি টাকা পায়, তুমি নোটে 10 কোটি টাকা তাকে পেমেন্ট করতে পারো। 10 কোটি টাকার তুমি নোট, 500 টাকার নোট হিসেবে 10 কোটি টাকা পেমেন্ট করতে পারো। কিন্তু কাউকে যদি কয়েন দাও, সে বলবে বাবু আমি 1,000 টাকা, 1000 এর বেশি আমি কয়েন নিতে পারবো না, তার বেশি কয়েন হলে আমার অসুবিধা আছে বা আমি অ্যাকসেপ্ট করতে পারবো না। সে জায়গায় সে কিন্তু নাকচ করতে পারে, কিন্তু নোটের তাকে দিতে পারে, কোনো সমস্যা নেই। সেই জন্য পেপার কারেন্সিকে বলা হয় আনলিমিটেড ফিয়াট মানি, আর কয়েনকে বলা হয় লিগাল ফিয়াট মানি। এবার ক্লিয়ার হয়েছে আশা করি? ক্লিয়ার বলো, ক্লিয়ার হয়েছে না কোনো প্রশ্ন আছে বলো? Okay. আচ্ছা, এবার দেখো অপশনাল বা যেটাকে বিশ্বাস বা ঐচ্ছিক মানি, এটা কি জিনিস? সাপোজ দেখো, কোন, যেমন একটা আগে এক্সাম্পল দিয়ে দিচ্ছি, কোন ব্যাংকের চেক, ব্যাংকের চেক সেটা হচ্ছে অপশনাল। তুমি কোনো জায়গায় গেলে, সেই জায়গায় গিয়ে তুমি কোনো ব্যাংকে চেক দিলে পেমেন্ট করার জন্য, সেই ব্যক্তি কিন্তু সেই চেকটা নাও নিতে পারে। ঠিক আছে, চেক তুমি দিচ্ছ তার মানে চেক সে নেবে, এটা কিন্তু কোনো বাধ্যবাধকতা নেই। সাপোজ কি হলো, সাপোজ তুমি একটা কোনো ব্যাংকে গেছো, চেকমেটের কোনো জায়গায় গেছো, সেখানে পেমেন্ট করছো, তুমি ধরো পিএনবি চেক, সেই ব্যক্তিটা বলবে না আমি পিএনবি চেক নেবো না, কারণ আমার হচ্ছে অ্যাকাউন্টে এসবিআই তে আছে, পিএনবি তে আমার অ্যাকাউন্ট নেই, তো আমাকে এসবিআই চেক হলে দিন, নাহলে আমাকে অন্যভাবে কোনোভাবে পেমেন্ট করুন। তাহলে সে ব্যাংকের চেক বা বলবে যে পিএনবি চেকের উপর আমার ভরসা নেই, আপনি অন্য কোনো মেথডে পেমেন্ট করুন, অসুবিধা নেই, তো পিএনবি চেকের মাধ্যমে আমি নেব না, কারণ পিএনবি ব্যাংকের উপর আমার ভরসা নেই। তখন কিন্তু তুমি বাধ্য অন্য কোনোভাবে পেমেন্ট করার জন্য, তুমি কিন্তু পিএনবি চেক দিয়ে পেমেন্ট করতে পারবে না। ওকে, কারণ সেখানে সে কিন্তু নাকচ করতে পারে, এটা তার অধিকার রয়েছে, যে কোনো ব্যক্তির অধিকার রয়েছে। সেই জন্য এটা হচ্ছে ঐচ্ছিক, অপশনাল। সেটাও কিন্তু এক ধরনের মানি, চেকটাও এক ধরনের অর্থ, কিন্তু সেটা ঐচ্ছিক। কেউ চেক নাও নিতে পারে, যে আমার চেক জমা দিতে অসুবিধা আছে, অনলাইন পেমেন্ট করুন, ঠিক আছে, বা এনইএফটি করুন, আরটিজিএস করুন, কিন্তু চেক আমি নিতে পারি। ওকে, আবার এই যে স্ট্যান্ডার্ড মানি আর টোকেন মানি কি? স্ট্যান্ডার্ড মানি হচ্ছে যখন কোনো কারেন্সির ভ্যালু, মানে যখন, ভালো করে দেখবে, যখন এক্সচেঞ্জ ভ্যালু, ঠিক আছে, এক্সচেঞ্জ ভ্যালু ইজ ইকাল টু স্ট্যান্ডার্ড, এক্সচেঞ্জ ভ্যালু ইজ ইকাল টু, ইংলিশটাই বলি তাহলে বুঝতে পারবে, এক্সচেঞ্জ ভ্যালু ইজ ইকাল টু ইন্ট্রিনসিক ভ্যালু। মানে আমি বুঝিয়ে দিচ্ছি, মানে সাপোজ ধরো যখন এক্সচেঞ্জ ভ্যালু আর ইন্ট্রিনসিক ভ্যালু সেম হবে, তখন সেটাকে বলবো স্ট্যান্ডার্ড। আর যখন কম হবে, যখন এর যে ইন্ট্রিনসিক ভ্যালু আইভি, দেখো আইভি বলছি, আইভি যখন ইভির সাথে, এক্সচেঞ্জ ভ্যালুর সাথে সমান হবে, তখন সেটা স্ট্যান্ডার্ড হবে। আর যখন আইভি ইভির থেকে ছোট হবে, তখন সেটাকে টোকেন ভ্যালু বলা হবে। এবার আমি দুটো বোঝাচ্ছি জিনিসটা কি। সাপোজ ধরো তোমার কাছে একটা 5 টাকার কয়েন আছে, 5 টাকার কয়েন তোমার কাছে আছে। এবার 5 টাকার কয়েন কি দিয়ে তৈরি? এটা ধাতু দিয়ে তৈরি, এটা মেটাল দিয়ে তৈরি, কোনো একটা জিনিস কোনো মেটাল দিয়ে তৈরি। সেই যে পরিমাণ মেটাল আছে, সেই মেটালটা তুমি যদি গলিয়ে বিক্রি করো, তারও দাম 5 টাকা হচ্ছে। ওকে, তখন তুমি সেই 5 টাকার কয়েনকে বলবে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভ্যালু। বোঝা গেল? কিন্তু তোমার কাছে একটা 100 টাকার নোট আছে, 100 টাকার একটা নোট আছে। ওকে, কিন্তু সেই 100 টাকার নোটটা যে কাগজ দিয়ে তৈরি, সেটার দাম হচ্ছে 5 পয়সা। তখন সেটা হয়ে গেল টোকেন মানি। বোঝাতে পারলাম না বলো? ক্লিয়ার হলে বলবে, বা কোনো প্রশ্ন থাকলে বলবে। মানে স্যার সমান মূল্যবান। যেমন সমান ধরুন আমি মূল্য যদি যদি হয়, চল্লিশ যদি হাজার টাকার চল্লিশ বলো হাজার বলো টাকা বলো। কোনো একটা গয়না কিনলে আমার 40,000 টাকা,
দুটো হুম। এটা যে সমান মূল্য এটাকে বলা হচ্ছে, তাই তো? হ্যাঁ, 40,000 যেমন আপনি টাকা। বললেন যে হুম। সোনা না, 40,000 টাকা টাকা হচ্ছে আমার আর 40,000 টাকার হচ্ছে গয়না, যেটা হচ্ছে হ্যাঁ, স্ট্যান্ডার্ড। এবার দেখো, গয়না কেন? গয়নাটা তো গয়না বাবা বলতে তোমার স্যার মানি। হাত টাত বাদ হ্যাঁ, চলে যায়। হ্যাঁ, না, গয়না তো বাবা তোমার মানি নয়। মানি হবে তোমার কারেন্সি হতে হবে তাকে। গয়না তো তোমার মানি নয়। গয়না কি তোমার মানি? গয়না বিক্রি করলে তোমার মানি হয়, কিন্তু না গয়না স্যার, কি তোমার মানি? ব্যাপারটা বুঝতে পারলে তো কি হচ্ছে? না না। হুম 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 হুম। ওকে, দেখো, পুরো বুঝতে পারলে বলবে। ঠিক আছে, দেখো, এটা হয়ে গেলে বলবে, এটা মুছে দেবে। কারো স্ক্রিনশট নেওয়া থাকলে নিয়ে নাও, আর একটু আছে। এমসিকিউ কয়েকটা করানোর ইচ্ছে আছে, যদি টাইম হয়। Yes, sir, হয়ে গেছে। হয়েছে, বলো। বুঝলাম, তাহলে বলো, বুঝে দিচ্ছি। Yes, Okay. sir. এবার এবার দেখো, আমরা মানির ক্ষেত্রে, মানি মেজার, আমরা অর্থকে কি করতে হবে, এবার মেজার করতে হবে, পরিমাপ করতে হবে। সেই জন্য আমরা একটু দেখবো যে অর্থ যোগানের পরিমাপ, যে কোথায় কতটা অর্থ জমে আছে বা যোগান দেয়া হচ্ছে, মানে সেগুলোকে আমরা বলবো অর্থ যোগানের পরিমাণ, যেটাকে আমরা স্টক অফ মানি বলতে পারি। সেগুলো মেজার করার জন্য আমাদের কিছু ইন্ডেক্স দেওয়া আছে। কি কি? M0, M1, M2, M4, এভাবে আছে, এবং এবার প্রত্যেকের কিন্তু নাম আছে। কি কি নাম? M0 কে বলা হয় রিজার্ভ মানি, অর্থাৎ যেটাকে আমরা বলবো সঞ্চিত অর্থ। M1 কে বলা হয় ন্যারো মানি, যেটাকে আমরা বলবো সংকীর্ণ অর্থ। M2, আচ্ছা, M1, আচ্ছা, M2 টা, M3 টা এখানে ছিল, M3, হ্যাঁ। M2 কে বলা হয় M2 ওইভাবে নাম তো নেই, আচ্ছা, M3 আছে, হ্যাঁ। M3 কে বলা হয় ব্রড মানি, যেটাকে বলবো প্রশস্ত অর্থ। ঠিক আছে, এবার জিনিসগুলো কি আমি একটু বলে দিই। ঠিক আছে, এরকম M1, M2, M3, M4, M4 পর্যন্ত আছে, সবগুলোর নাম হয় না, কয়েকটা যেগুলো যেগুলোর নাম হয় সেগুলোকে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, প্রথমত ভালো করে বুঝবে, দেখো, M0 থেকে আমরা বুঝতে পারছি কি রিজার্ভ মানি, তার মানে সঞ্চিত অর্থ বা রিজার্ভ মানি, অর্থাৎ যেটাকে আমরা বলবো, অর্থাৎ এর মাধ্যমে আমরা কি করব, যে এখানে আমাদের কি আছে, এখানে আমাদের কি আছে, অর্থাৎ যে টাকা আমাদের মার্কেটে আমরা জমা করে রাখি, যে টাকা আমরা হচ্ছে জমা করে রাখি, প্রচলিত যে টাকা মুদ্রা চলছে, সেই টাকা আমরা যে জমা করে রাখি, হ্যাঁ, যে টাকা আমরা এই যে জমা করে রাখি, সেটাকে আমরা বলবো রিজার্ভ মানি। আর যে টাকা আমরা কি করব, আমরা হচ্ছে জনগণের হাতে যে টাকা থাকবে, যে টাকা আমরা ব্যাংকে জমা করে রাখি, সে টাকাটা আমরা রিজার্ভ মানি, ব্যাংক বা পোস্ট অফিসে জমা করে রাখি। আর যে টাকাটা পাবলিকের হাতে রয়েছে, হুম, জনগণের হাতে যে টাকা রয়েছে, সেটাকে আমরা বলি ন্যারো মানি। আর M3 হচ্ছে যে ব্রড মানি, কি, যে টাকাটা আমাদের হচ্ছে ব্যাংকের কাছে, আমাদের যে M1 রয়েছে, মানে এই যে পাবলিকের হাতে যে টাকা রয়েছে, তার সাথে ব্যাংকের ব্যাংক যে ডিপোজিট গুলো ব্যাংক যে ডিপোজিট গুলো রাখে, সেগুলোকে একসাথে আমরা প্রশস্ত মানি বলে থাকি। মানে দুটো জিনিস শুধু মনে রাখবে, এই M0 যেটা আছে, এটাকে
পরিমাপ করা হয় প্রতি সপ্তাহে। ঠিক আছে, প্রতি সপ্তাহে কত টাকা ব্যাংকে জমা আছে সে ব্যাংক কিন্তু সেগুলো প্রতি সপ্তাহে দেখে। আর এই যে M1 M2, ঠিক আছে, M1 এই যে সরি ন্যারো মানি আর ব্রড মানি, এগুলো চেক করা হয় 15 দিন অন্তর, মানে প্রতি কোয়ার্টারে চেক করা হয়। বলো, বুঝতে না পারলে বলবে, আমি বুঝিয়ে দেবো আবার। কোনো যদি সমস্যা থাকে, কোনো যদি বুঝতে অসুবিধা হয়, অবশ্যই বলবে। আরে M1 থেকে M3 পর্যন্ত 15 দিন অন্তর হয়? না, M1 থেকে M3 ব্যাপারটা নয়। M1 একটা জিনিস, সেটা কি সংকীর্ণ অর্থ, যেটা পাবলিকের হাতে যে টাকাটা আছে তার হিসেব। M3 হচ্ছে পাবলিকের হাতে যত টাকা আছে আর ব্যাংক তার কাছে যত টাকা ডিপোজিট রেখেছে সেই টাকা, এগুলোর হিসেব 15 দিন অন্তর হয়। মানে M1 এর হিসেব 15 দিন অন্তর হয়, M3 হিসেব 15 দিন অন্তর হয়, M0 হিসেব প্রতি সপ্তাহে হয়। মানে যত টাকা ব্যাংকের কাছে ডিপোজিট আছে। কি বললাম, বোঝা গেল না বোঝা যায়নি? না একটা এক্সাম্পল দিতে হবে? হ্যাঁ স্যার, এক্সাম্পল দিন না স্যার। ওকে, অবশ্যই এরকম বলবে তো। সাপোজ ধরো আমাদের একটাই ব্যাংক আছে SBI, একটাই ব্যাংক আছে, ঠিক আছে, পৃথিবীতে একটাই ব্যাংক আছে, আর পৃথিবীতে দুজন লোক আছে, A আর B, দুজন লোক আছে, ঠিক আছে। এবার টাকার মধ্যে এর কাছে 10 টাকা রয়েছে কারেন্সি হিসেবে, নোট বলো কয়েন বলো যে কোনো হিসেবে। বি এর কাছে নোট হিসেবে বা কারেন্সি হিসেবে 20 টাকা রয়েছে। এ ব্যক্তি SBI তে জমা করে রেখেছে সাপোজ ধরো 15 টাকা, আর বি ব্যক্তি SBI ব্যাংকে জমা করে রেখেছে ধরো 35 টাকা, জমা করে রেখেছে ডিপোজিট, ঠিক আছে, ডিপোজিট করে রেখেছে 35 টাকা। এবার কি, এ ব্যক্তি 15 টাকা থেকে মাঝে মাঝে 5 টাকা নিতে পারে, আবার সেখানে 10 টাকা জমা দিতে পারে। তাহলে এই যে এ ব্যক্তি বা বি ব্যক্তি SBI ব্যাংকে যত টাকা জমা দিচ্ছে সেটা কি করবে, SBI প্রত্যেক সপ্তাহে চেক করবে। দেখা গেল যে সপ্তাহে 1 তারিখে এ এখানে 15 টাকা জমা রেখেছিল, কিন্তু সপ্তাহের যখন 8 তারিখে সে দেখলো হিসেবে যে এ তখন জমা রেখেছে 20 টাকা। আবার 7 দিন পরে, তবে ধরো 15 তারিখ SBI দেখলো যে এ ব্যক্তি তার অ্যাকাউন্টে রেখেছে 5 টাকা। তাহলে এই যে হিসেবটা করছে, এটা কবে করছে SBI? প্রত্যেক সপ্তাহে করছে। তার মানে ব্যাংকে এই যে টাকাটা এ আর বি ডিপোজিট হিসেবে রেখেছে, এটাকে আমরা বলি M0। এই হিসাব করছে এরকম ভাবে। সেম ভাবে বি এর ক্ষেত্রেও ব্যাংক হিসেব করছে কত টাকা রেখেছে 1 তারিখে, কত টাকা রেখেছে 8 তারিখে, কত টাকা রেখেছে 15 তারিখে। এই 1 তারিখে যত টাকা সেটাও M0, 8 তারিখে যেটা সেটাও, মানে তুমি যে হিসেবটা করছো সেই হিসেবটা যত টাকা ব্যাংকে জমা আছে সেটাকে আমরা M0 বলছি। বোঝাতে পারলাম না পারলাম? ক্লিয়ার হলো? M0 ক্লিয়ার টা হলো? আরেকবার বলুন স্যার। হ্যাঁ, M0টা এটাই তো বলছি বাবা। M0টা মানে 1 তারিখে SBI চেক করলো তার অ্যাকাউন্টে বা তার ব্যাংকে 50 টাকা জমা আছে, এ 15 টাকা জমা রেখেছে, বি 35 টাকা জমা রেখেছে, তাহলে M0 ভ্যালু তখন কত হলো? 50 টাকা। 8 তারিখে দেখলো যে এ ব্যাংকে জমা রেখেছে 20 টাকা, বি ব্যাংকে জমা রেখেছে 40টাকা, তাহলে বি এই তারিখে M0 হলো কত টাকা? 60 টাকা। 15 তারিখে দেখলো যে এ রেখেছে 5 টাকা, বি রেখেছে 10 টাকা, M0 সেই সময় হয়ে গেল কত টাকা? 15 টাকা। এবার বোঝা গেল না বোঝা গেল না বলো? হ্যাঁ স্যার, ওটা দুটো এবার ক্লিয়ার? মিলিয়ে বললো। হ্যাঁ দুটো স্যার। মিলিয়ে, এখানে দুজন লোক আছে বলে দুটো মিলিয়ে হলো। এখানে যদি 10 লাখ লোক থাকে 10 লাখের ডিপোজিট হবে জমা। ক্লিয়ার? বলো। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এবার দেখো এর কাছে যখন ধরো এ যখন ব্যাংকে 15 টাকা জমা রেখেছে তখন এর হাতে 10 টাকা রয়েছে, বি যখন ব্যাংকে 35 টাকা রেখেছে বি এর হাতে 20 টাকা রয়েছে। তার মানে 1 তারিখে আমি যদি হিসাব করি তাহলে এ আর বি এর কাছে মিলিয়ে টাকা রয়েছে 35 টাকা, তাহলে সেটা হচ্ছে কি M1 টাকা। এরপর আমি কিন্তু আর 8 তারিখে হিসেব করব না, 15 দিন পরে মানে 16 তারিখে হিসেব করব যে এর কাছে রয়েছে সাপোজ ধরো 30 টাকা, বি এর কাছে রয়েছে ধরো 50 টাকা। তাহলে এই তারিখে M1 হলো কত টাকা? 80 টাকা। তাহলে এই হিসেবটা আমি করবো প্রতি 15 দিন অন্তর। কি বললাম বোঝা গেল? এবার ক্লিয়ার? এটা এই সময় ইন ক্যাশ, ইন হ্যান্ড, তার হাতে রয়েছে। বলো, এটা কোনো জমা রাখেনি, সে তার হাতে রয়েছে, টাকায় রয়েছে, গোল্ডে রয়েছে, যে কোনো ভাবে রয়েছে, তার হাতে টাকা রয়েছে, মানে সে সেটা তখন খরচ করতে পারে।
সেটা হচ্ছে 15 দিন অন্তর। ক্লিয়ার? M1 ক্লিয়ার এবার আশা করি? হ্যাঁ স্যার, তার মানে লিকুইড ক্যাশ ওইটা যেটা হাতে থাকবে। লিকুইড ক্যাশ, একদম এটাকে লিকুইড ক্যাশ বলছে। ভেরি গুড, লিকুইড ক্যাশ বলছে। আর M3টা কি? এই যে M1 বের করলাম তার সঙ্গে ব্যাংকে যে ডিপোজিট গুলো রয়েছে। ব্যাংক ডিপোজিট কি? ব্যাংক বিভিন্ন জায়গায় নিজে থেকে কোনো ডিপোজিট করে থাকে, সেগুলোকে আমরা M3 বলি। এটাও 15 দিন অন্তর করা হয়ে থাকে। যদি M1 15 দিন অন্তর হয়, M3ও এই জন্য 15 দিন অন্তরই করা হয়ে থাকে, সেটাকে আমরা M3 বলি। কি বললাম বোঝা গেল? M2টা কিছু নয়, M1 এর সাথে যদি ব্যাংক মানে পোস্ট অফিস অ্যাটাচড হয় তখন সেটাকে M2 বলে। এগুলো লেখার দরকার নেই। এই তিনটে জিনিসই আমাদের বেশি জানতে চাই, M0, M1 আর M2। বলো, ক্লিয়ার হলে বলবে। হ্যাঁ স্যার। ওকে, এটা মুছে দিলাম তাহলে। এবার কিছু জিনিস আমি একটু ডিসকাস করি। আমাদের যে ইন্ডিয়ান যে মানি রয়েছে, ভারতের যে অর্থ রয়েছে, ঠিক আছে, ইন্ডিয়ান যে মানি রয়েছে, হুম, সেই ইন্ডিয়ান মানি আমরা দেখলাম যে দু রকম। কি কি? একটা আমাদের হচ্ছে নোট হয়, যেটাই বললাম নোট হয়, আর একটা হয় মুদ্রা বা কয়েন হয়। দু ধরনের আমাদের কারেন্সি হয়, নোট হয় আর মুদ্রা হয়। ঠিক আছে, এবার আমাদের যে নোট গুলো প্রচলন করা হয়, আমাদের যে কারেন্সি নোট প্রিন্টিং হয়, কতগুলো ইন্ডিয়াতে এরকম নোট প্রিন্টিং এর জায়গা আছে কেউ বলতে পারবে? কত জায়গায় নোট ছাপানো হয়? পারবে কেউ? না পারবেন? স্যার 5টা। নোট ছাপানোর জায়গা রয়েছে 4টা। ওকে, তার মধ্যে দুটো রয়েছে RBI এর, ঠিক? আর দুটো রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকার। ঠিক আছে? দুটো RBI রয়েছে আর দুটো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রয়েছে। তাহলে 4টা এরকম নোট প্রিন্টিং আমাদের প্রেস রয়েছে। কোথায় কোথায় রয়েছে এটা আমাদের জানতে হবে। কোথায় কোথায় রয়েছে? জানি স্যার, পশ্চিমবঙ্গে শালবনী। একটাই জানো, তাই তো? আচ্ছা, সেটা RBI এর আন্ডারে রয়েছে না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কার আন্ডারে রয়েছে? ওটা আরবিআই স্যার। আচ্ছা, তাহলে আমি বলে দিচ্ছি, দেখো। ঠিক আছে, যে RBI এর আন্ডারে যে দুটো রয়েছে, ঠিক আছে, RBI এর আন্ডারে যে দুটো রয়েছে, একটা আছে আমাদের মহীশূর, যেটা মাইসোর রয়েছে, মাইসোর কর্ণাটকা, মহীশূরে রয়েছে। আরেকটা রয়েছে শালবনীতে। তাহলে শালবনী আর মহীশূরে যেটা রয়েছে, দুটো RBI এর আন্ডারে পড়ে। মাইসোর মানে কর্ণাটকাতে, আর শালবনী ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। আর ভারত সরকার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে যে দুটো রয়েছে, সেটার একটা রয়েছে নাসিকে, নাসিক আমাদের মহারাষ্ট্রে অবস্থিত। আর একটা রয়েছে দেওয়াসি, এটা আমাদের MP-তে অবস্থিত, মধ্যপ্রদেশ। ঠিক আছে, মধ্যপ্রদেশ। আর এটা হচ্ছে মহারাষ্ট্র। বাকিগুলো লেখার দরকার নেই, আচ্ছা লিখে দিচ্ছি তো। কর্ণাটক আর শালবনী পশ্চিমবঙ্গ লিখে দিই, কেন বেকার রাগ করবে। ওকে, এই 4টে আমাদের রয়েছে। আর আমাদের যে নোট মানে কয়েন যেটা রয়েছে, মিন্ট, এটা কতগুলো রয়েছে? কে ছাপায় কয়েন? কয়েন কে ছাপায়, RBI না গভর্নমেন্ট অফ ইন্ডিয়া? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। না দুজনেই? না স্যার, গভর্নমেন্ট অফ এটা শুধুমাত্র মিন্ট ছাপায় ভারত সরকার। ঠিক আছে, এটা শুধুমাত্র গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারই চালায়। এটাও রয়েছে 4টা। ওকে, যেটাকে মিন্ট ট্যাক্সাল বলা হয়। ঠিক আছে, টাকসাল বা ট্যাক্সাল বলা হয় যেটা। এটা রয়েছে আমাদের মুম্বাইতে রয়েছে, ঠিক আছে, হায়দ্রাবাদে রয়েছে, মুম্বাই হায়দ্রাবাদে রয়েছে, কলকাতাতে রয়েছে, আর হচ্ছে নয়ডাতে রয়েছে। কোনটা কোন জায়গায় জানি নিশ্চয়ই, আর বলতে হবে না। স্যার বলছি, স্যার নোটটাকে ট্যাক্সেল বলে না, না শুধু মুদ্রাটাকে ট্যাক্সেল বলে? শুধু মুদ্রা বা কয়েনকে হ্যাঁ। এটাকে বলে টাকসাল বলা হয়, যেটা কয়েন ছাপানো হয়। আর নোট আচ্ছা। ছাপানো হয় সেই জায়গাটাকে প্রিন্টিং প্রেস বলে, মানে নোট প্রিন্টিং আচ্ছা। প্রেস বলে। টাকসাল বলা হয়, ট্যাক্সাল শুধুমাত্র যেখানে মিন্ট করা হয়। হ্যাঁ, আচ্ছা স্যার। টাকসাল মানেই হচ্ছে মিন্ট। হ্যাঁ,
ট্যাক্সালের সঙ্গেই মিন্ট যায়। বলো, লেখা হলে বলবে। মিন্ট মানে কি? মিন্ট মানে কয়েন? মিন্ট মানে কয়েন, মিন্ট মানে কয়েন, মিন্ট কয়েনকেই মিন্ট বলা হয়। ট্যাক্সালকে মিন্ট বলা হয়। যে ট্যাক্সাল বলা হয় যেখানে কয়েন হয় তৈরি করা হয়, সেই জায়গাটাকে মিন্ট বলে। Okay? স্যার আচ্ছা, মধ্যপ্রদেশের ওই জায়গাটা কি নাম? দেওয়াস? দেওয়াস, DEWAS, দেওয়াস। আচ্ছা, এবার আমাদের যে নোট গুলো রয়েছে, আমাদের তো অনেকগুলো নোট রয়েছে। প্রেজেন্টলি নতুন যে নোট রয়েছে, নতুন নোট রয়েছে, তাহলে আমাকে বলতে হবে 10 টাকার নতুন নোটে কিসের ছবি আছে? 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 2000 টাকা। কোনটা কোনটা পারবে বলো, তাহলেই সিকোয়েন্সে বলতে হবে, এরকম নয়, যেটা যেটা পারবে সেটাই বল। স্যার 10 টাকার হচ্ছে কোণার্কের সূর্য মন্দির আছে 10 টাকা। 10 টাকাতে রয়েছে কোণারকের সূর্য মন্দির, ভেরি গুড। আর 50 ওড়িশাতে অবস্থিত। টাকার হাম্পি, 50 টাকায় রয়েছে হাম্পি, বিজয়নগর। কর্ণাটকায়। হ্যাঁ, হাম্পি কর্ণাটকা, যেটা আমাদের বিজয়নগর সাম্রাজ্যের অংশ। আর 100 টাকায় হচ্ছে আর কারো কিচ্ছু মনে নেই? বাবা, আচ্ছা আচ্ছা স্যার, স্যার 20 টাকাটা তো লাল ইলোরা গুহার ছবি। 20 টাকাতে ইলোরা গুহা, ইলোরা গুহা। না দেখে বলবে কিন্তু, হ্যাঁ, দেখো না কেউ, হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে তো না দেখেও। আর বলো, আর কি মনে আছে? একটা রেড ফোর্ট আছে, রেড ফোর্ট কোনটায় আছে? লাল কেল্লা কোথায় আছে? আর ওটা মনে আছে 500 টাকা মনে হয়। 500 টাকায় আছে ওটা। 500 টাকায় রেড ফোর্ট আছে নিউ হ্যাঁ, দিল্লিতে। আর একটা রুচিকা ভাব আছে, ওই যে রানী কা ভাব কিসে আছে? ওটা 100 টাকায় আছে। 100 টাকায় আছে রানী কি ভাব, গুজরাটে। হ্যাঁ, তো আর 200টা মনে করতে পারছি না, 200টা। আচ্ছা, আর 2000 টাকায় ওটা তো ভুলেই গেছি। মঙ্গল জানগো, হায় হায়, 2000 টাকার নোট দেখো নি? তো দেখেছি, অনেকদিন দেখিনি তো, ওজন্য ভুলে গেছি। মঙ্গলয়ান। আর 200 টাকায় আছে সাঁচি স্তূপ, হ্যাঁ হ্যাঁ, সাঁচি স্তূপ, এটা মনে করতে পারছি। মধ্যপ্রদেশ। ঠিক আছে, এগুলো থেকে কোশ্চেন আসে, এগুলো মাথার মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আর আমাদের যে নোট রয়েছে, সেই যে নোটে যে কোন ল্যাঙ্গুয়েজে, নোটে কতগুলো ল্যাঙ্গুয়েজে আমাদের যে কারেন্সিটা লেখা থাকে, যে 10 টাকা হিসাবে কত টাকার নোট লেখা থাকে, নোটের মূল্য। 10টা ল্যাঙ্গুয়েজ আছে, 10টা না? 10টি। 10টি ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ফ্রন্টে কতগুলো, ব্যাকে কতগুলো? ডাইরেক্ট ব্যাকই কোশ্চেন। আচ্ছা, বলো। একটা দিকেই থাকে না? তো লেখা থাকে, ব্যাকই তো থাকে 10টা। এই, আচ্ছা, হ্যাঁ স্যার, ফ্রন্টে তো ফ্রন্টে তো থাকে না, ফ্রন্টে তো শুধুমাত্র ডিজিট থাকে। আর শুধু এমনি 10 টাকাটাই লেখা থাকে, তবে হ্যাঁ হ্যাঁ, ডিজিটটা। আচ্ছা, ছবিতেই কত ভালো দেখতে, আর যেগুলো হাতে পায় সেগুলো আর পড়া যায় না। আচ্ছা, দেখো, ব্যাকে লেখা আছে, তাই তো, ফ্রন্টে কিন্তু লেখা নেই। কতগুলো ল্যাঙ্গুয়েজ আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, তাই তো, 15টা। হ্যাঁ স্যার। 15টা লেখা আছে। হম, এখানে তো 15টা লেখা আছে। আর হচ্ছে তোমার সামনে এই যে বাংলায়, এই যে এইটা একটা আর এটা একটা, এগুলো তোমার এখানে দাঁড়াও, আরো লেখা আছে 10 রুপিস। হ্যাঁ, এই যে উপরে 10 রুপিয়া, এই যে এখানে। আর হচ্ছে 10 রুপিস,
ওটা একটা ইংলিশে লেখা আছে। আমি ওই জন্য এই যে হিন্দি, এই যে এখানে হিন্দিতে এখানে এই দেখো, এইদিকে দেখো এই যে 10 ব্যাক রুপি। সাইডের ওপরে লেখা রয়েছে 10 রুপিস। হ্যাঁ, এই ব্যাক সাইডে দেখো 10 রুপিস বড় করে লেখা আছে, আর হিন্দিতে দেখো এখানে 10 রুপিস লেখা আছে। আর ভেতরের গুলো দেখো কোনটা কিন্তু ইংলিশ বা হিন্দিতে লেখা নেই। ঠিক আছে, তাহলে কতগুলো ভাষায় হলো? 17টা হলো 17টি। total। 17টি ভাষা। 17টি হলো। ওকে, তাহলে আমি এই কারণেই ব্যাপারটা তোমাদের দেখালাম। তাহলে আমাদের টোটাল যে নোটের মূল্য লেখা আছে 17টি ভাষা। দেখো আমি বলে দিতেই পারতাম যে হ্যাঁ লেখো এইটা, দেখিয়ে দিলাম তোমার, তাই তো? 17টা ভাষায় লেখে। তাহলে বড় বড় ভাষায় নোটের হচ্ছে সামনের দিকে, ঠিক আছে, যেগুলো ফ্রন্টে, এখানে হিন্দি আর ইংলিশে লেখা থাকে। আর বাকি 15টা ভাষায় থাকে। বাকি 15টা ভাষা কি কি? অসমিয়া, ইংলিশে শুধু ডিজিটটা লেখা থাকে তো। অসমিয়া থাকে, বাংলা, তারপর গুজরাটি, তারপরে কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালায়ালাম, মারাঠি, নেপালি। একমাত্র এই নেপালি ভাষাটা কি ভারতের মধ্যের ভাষা নয় কিন্তু, হ্যাঁ, তবুও কিন্তু এতে নেপালি ভাষায় লেখা থাকে। ওড়িয়া, পাঞ্জাবি। নেপাল কিন্তু ভারতের অংশ নয়, তবুও নেপালি ভাষায় লেখা থাকে, এটা অপশনে থাকে। কোন ভাষা, এমন কোন ভাষায় লেখা থাকে যেটা ভারতের অংশ নয়, এভাবে কোশ্চেন থাকে, হ্যাঁ। তামিল, তেলেগু, উর্দু। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15। ক্লিয়ার হলে বলবে, ঝটপট লিখে নাও। স্যার তামিলের পরে ওটা তেলেগু স্যার? তামিল, তেলেগু। তামিল, তেলেগু, উর্দু। হ্যাঁ স্যার হয়েছে। সবার কমপ্লিট? তাহলে এমসিকিউ কয়েকটা আমি ডিসকাস করবো। জাস্ট 10টা এমসিকিউ আছে, 10টা এমসিকিউ আমি ডিসকাস করবো, জিজ্ঞেস করবো। ইন ইন্ডিয়া, হু অ্যামং দ্য ফলোইং ইজ ইন চার্জ টু রেগুলেট মানি সাপ্লাই? মানে বুঝতে না পারলে জিজ্ঞেস করবে। আরবিআই। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। মানে কে ভারতে যে মানি সাপ্লাই রেগুলেট করতে পারে? অবশ্যই একমাত্র আরবিআই, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সিম্পল কোশ্চেন, সিম্পল উত্তর। খুব কঠিন কোশ্চেন না, একদম সহজই থাকবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং আইডেন্টিফাইজ দ্য ইউনিটস অফ অ্যাকাউন্ট ফাংশন অফ মানি? বুঝতে না পারলে বলবে। কি হবে? অপশন সিটা একবার বলে দেবেন? আচ্ছা, মানি অ্যালাউজ দ্য পোস্টপোনমেন্ট অফ কনজাম্পশন। পোস্টপোনমেন্ট মানে কথার কনজাম্পশন মানে কোনো কিছু মানে ইউজ করার পরে, ঠিক আছে, ইউজ করার পরে পরে তুমি সেটাকে পেমেন্ট করবে। পোস্ট স্যার পেমেন্ট, বি ঠিক আছে। তো মনে হচ্ছে। কোনটা মনে মোর হচ্ছে? দ্যান ওয়ান। বি দাগটা মনে হচ্ছে। আচ্ছা, money facilitates the exchange of goods and services. Money allows the postponement of consumption more than one of the above. কি মনে হচ্ছে? ডি মনে হচ্ছে? বি বি স্যার। বি বি। আচ্ছা, ডি। এটা স্যার নয়। অ্যাকাউন্ট ফাংশন মানে কি স্যার? ইউনিট অফ অ্যাকাউন্ট ফাংশন অ্যাকাউন্ট অফ মানি। ফাংশন। অ্যাকাউন্ট ফাংশন মানে এই যে তোমাদের একটু আগেই বলছিলাম যে অ্যাকাউন্ট হয় আর হচ্ছে কারেন্সি হয়। অ্যাকাউন্ট মানে যে টাকাটা তুমি সেখানে জমা রাখছো, অ্যাকাউন্টে টাকা যেটা তুমি ব্যবহার করছো না কিন্তু জমা রাখছো, যার কোনো অস্তিত্ব নেই। একটু আগে বলছিলাম তো অ্যাকাউন্ট ফাংশন, অ্যাকাউন্ট। হ্যাঁ স্যার। কি হবে এখানে?
তাহলে তো দেখ, স্যার এই হবে, মানি ইজ দ্য কমোডিটি একদম অফ মেজারমেন্ট। অপশন এই তো হবে, ভাবনার কিছুই নেই, এটাই তো বলতে চাইছে। অ্যাকাউন্ট ফাংশন মানে এটাই, যেটা তুমি মানিটাকে মেজার করতে পারো, তোমার অ্যাকাউন্টে মেজার কত করা টাকা যাবে। আছে তুমি সেটাই মেজার করছো, সেটাই তো অ্যাকাউন্ট ফাংশন অফ এ মানি, তাই না? ওই জন্য আজকে পড়ালাম জিনিসটা। হ্যাঁ। What kind of money does gold, silk, and spices serve as a man as a means of trade, store or value? মানে না বুঝতে পারলে জিজ্ঞেস করবে, আশা করবো পারবে, না পারলে অবশ্যই জিজ্ঞেস করবে। ফেইথ মানি। ফিয়েট মানি, তাই তো? ফিয়েট মানি। হ্যাঁ। ফিয়েট মানিটা আমি কি শেখালাম একটু আগে? ফিয়েট মানি জিনিসটা, ফিয়েট মানি যেটাকে গভর্নমেন্ট বা আরবিআই যেটাকে অ্যাপ্রুভ করবে, আইনি স্বীকৃতি দিবে, বললাম তো? হুম। বললাম। হুম। তাহলে এটাকে আমরা কমোডিটি মানি বলতে পারবো না? গোল্ড কি এক ধরনের গোল্ড, সেল, স্যার স্পাইসেস। স্যার ট্রেড তো স্যার ট্রেড তো গভর্নমেন্ট স্বীকৃতি না দিলে হবে না, মানে আমি কমোডিটি মানি ওই কারণেই বললাম না, ওই জন্য ফিয়েট বললাম। দেখো এবার তুমি দেখো, তুমি সব জিনিসের জন্য আচ্ছা তুমি সাপোজ ধরো পাড়ায় একটা হচ্ছে কোনো একটা দোকান খুলছো, ঠিক আছে? তার জন্য তোমাকে গভর্নমেন্টের কাছে পারমিশন নিতে হবে? সব জায়গায় সব দোকান খুলেছো, সব পারমিশন লাগে? এখানে এই জায়গাটাকে কমোডিটি মানি বলে। ফিয়েট মানি কোনটা? আরবিআই যে নোট গুলো বা কয়েন গুলো ইস্যু করছে সেটাকে বলা আছে, কিন্তু সেটা তো মানি নয়। মানে সেটা মানি অবশ্যই, কিন্তু আরবিআই যেটাকে লিগাল রাইটস দিচ্ছে, লিগালি যেটাকে অ্যাপ্রুভ করছে অ্যাজ এ কারেন্সি হিসাবে, সেটা ফিয়াট মানি। কমোডিটি মানি মানে কোনো জিনিস বিক্রি করার পরে কমোডিটি, সেই হিসেবে তুমি যে টাকাটা পাচ্ছ সেটাকে বলা হচ্ছে কমোডিটি মানি। বোঝা গেল? ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা এক্ষুনি তাহলে বললাম কমোডিটি মানিটা কার মধ্যে পড়বে ওটা? আইন মানে না, ওই লিগাল। না, এটা কমোডিটি মানি ইজ এ ওয়ান টাইপ অফ মানি, যে কোনো কিছু বিক্রি করে তুমি যে টাকাটা পাও ওটা ওইভাবে তুমি এর ভিত্তিতে ভাগ করলে মানে ওর কোন মধ্যে টাইপস এর মধ্যে পড়ছে সেটা বলতে চাই। ওটা তুমি কিভাবে বলবে? ব্যবহারযোগ্যতার ভিত্তিতে বলতে পারো, কোনো কিছু ইউজের ভিত্তিতে বলতে পারো। হুম, আচ্ছা আচ্ছা মানে আচ্ছা। আচ্ছা কি হবে 10-20 টাকার নোটে কিসের ছবি? ইলোরা। ইলোরা। ইলোরা ইলোরা। কেভস। একটু আগেই আমরা করলাম, ইলোরা কেভস রয়েছে, এক্ষুনি লেখালাম, দেখো সঙ্গে সঙ্গে উত্তরগুলো পেয়ে গেলাম আমরা। আচ্ছা 2000 টাকার নোটে মঙ্গোলিয়ান। মঙ্গলযান। মঙ্গলয়ান, মঙ্গলয়ানের ছবি রয়েছে। এই একটু আগে আমি জিনিসগুলো করলাম, বললাম, এই জন্য সুন্দর দেখা হয়ে যাচ্ছে। আচ্ছা 200 টাকার ব্যাকে সাঁচি স্তূপ। সাঁচিস তো। 200 টাকার এতে রয়েছে সাঁচি স্তূপ। আচ্ছা 1 টাকার নোটে কার সিগনেচার রয়েছে? হয়তো দেখতেই পাচ্ছ, ফিনান্স সেক্রেটারি। ফাইন্যান্স সেক্রেটারি, অর্থ সচিব, একটু আগেই বললাম। আচ্ছা হ্যাঁ এটা বলো, এটা একটা কোশ্চেন আছে, হট মানি। এখানে একটা কোশ্চেন আছে যেটা একটু আলোচনা বলবো না, মানে এটা সম্পর্কে দু চারটে কথা। এটাই তো হচ্ছে কথা। তাহলে বাকি মানে স্যার না, লিকুইডিটি বোঝায়। তাহলে অপশন গুলোর পুরো নাম আগে জানতে হবে, নাহলে তুমি বলতে পারবে না। একটাই জানি। কি হবে তাহলে? কি হবে হট মানি? যেটাকে হাত দিলে গরম লাগে নাকি? স্যার এফডিআই এর ফুল ফর্মটা একবার বলে দিন। আচ্ছা বাকিগুলো জানো না? বাকিগুলো জানো না? এফআইআই টা জানি স্যার। আচ্ছা ফরেন ইনস্টিটিউশন আর ইনভেস্টর, এফ ডাবল আইটা। এফডিআই টা তো ফরেন মানে ফিক্সড ডিপোজিট বা ফরেন ডিপোজিট অফ ইন্ডিয়া, দুটো যে কোনো একটা। স্যার এই এফ দিয়ে দুটো রয়েছে, এই দুটোর মধ্যেই একটা হবে, কিন্তু কোনটা আচ্ছা, বুঝতে পারছি। এফআইআই এর পুরো নাম হচ্ছে ফরেন
ইনস্টিটিউশনাল ইনভেস্টর। ওকে, এফডিআই পুরো নাম কি? ফরেন, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। অবশ্যই ডাইরেক্ট ইনভেস্টমেন্ট। এডিআর এর পুরো নাম কি? আমেরিকান ডিপোজিটরি রিসিপ্টস। আর জিডিআর এর পুরো নাম কি? গ্লোবাল ডিপোজিটরি রিসিপ্টস। তাহলে স্যার এফডিআই। তাহলে অ্যান্সার FDI কি আছে? তাহলে এফডিআই। এখানের মধ্যে কোনটা হচ্ছে হট মানি? এখানের মধ্যে হট মানি হচ্ছে এফআইআই, এটা ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টর। এটাই হট মানি। কারণ কি? এফআইআই যেটা হচ্ছে এটা একটা ইনভেস্টার, ভালো করে বোঝো, এটা একটা ইনভেস্টার মানে যে টাকাটা ইনভেস্ট করছে দেশের মধ্যে, ঠিক আছে, দেশের যেখানে, সরি, এফআইআর একমাত্র ইনভেস্ট করছে দেশের হচ্ছে, এই এফআইআই একমাত্র যে ইনভেস্টার করছে যেটা আউটসাইড দ্য কান্ট্রি, ঠিক আছে, বাইরে থেকে, আউটসাইড দ্য কান্ট্রি থেকে এফআইআই হয়ে থাকে। তাহলে হট মানি সেটাকেই বলা হয় যেখানে ইনভেস্টার যারা হবে, ভালো করে বুঝো, হট মানি কোন জিনিসটাকে বলা হয়? হট মানি সেটাকেই বলা হয় বা সেই টাকাটাকেই বলা হয় যেটা কোনো একটা যে ইনভেস্টার হবে, যে ইনভেস্ট করবে, ইনভেস্টার সেটাকে কন্ট্রোল করতে পারবে কিসের মাধ্যমে, এবং তার ক্ষেত্রে থাকবে কি শর্ট টার্ম রিটার্ন, কম টাইমের মধ্যে সে রিটার্ন পাবে, সেটাকে হট মানি বলবো। ইনভেস্টার কম টাইমের মধ্যে রিটার্ন। কিন্তু বাকিগুলোর ক্ষেত্রে হবে না কেন? বাকিগুলোর ক্ষেত্রে কি কি দেখো, এফডিআই জিনিসটা কি? এফডিআই এর ক্ষেত্রে যে ইনভেস্টমেন্টটা হয়ে থাকে, ঠিক আছে, সেটা একটা কান্ট্রি টু কান্ট্রি হয়। ভালো করে বোঝো, একটা দেশ কান্ট্রি টু কান্ট্রি হয়। যে আমেরিকা ভারতের উপরে এফডিআই করেছে, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করেছে। আমেরিকান ডলার ডিপোজিটের ক্ষেত্রে কি হবে? যখন কেউ কিছু ইনভেস্ট করবে এবং সেটা ইউএস ডলারে ইনভেস্ট করবে, তখন আমেরিকান ডিপোজিটারি রিসিপ্ট হবে। আর গ্লোবাল ডিপোজিটারি রিসিপ্ট কিভাবে হবে? যেখানে, যেটা বেসিক্যালি লন্ডন, ঠিক আছে, আর ইউএস এর মাধ্যমে বা ইউএস এর মাধ্যমে গ্লোবালি এটা হবে, কারণ এই দুটো সবচেয়ে স্টেবল কারেন্সির মধ্যে ধরা হয়। এই কারণে এই বাকি সমস্ত জিনিসগুলো কি হয়, কান্ট্রি ইনভলভ, কান্ট্রি টু কান্ট্রির মধ্যে থাকে। এটা একমাত্র তোমার ইনভেস্টারের মধ্যে থাকে, এই জন্য হট মানি এটাকেই বলা হয়। বুঝতে পারলাম না? পারলাম না বলো? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা, এটা এক্ষুনি বললাম। কতগুলো নোট লেখা থাকে? 17। 17. 17, 17। ওকে, লাস্ট কোশ্চেন, ভালো কোশ্চেন, লাস্ট কোশ্চেন। 2009 স্যার। যে রুপি সাইনটা, এটা আমি কম্পিউটারে সার্চ করলাম, টাইপ করা গেল না। রুপি সাইনটা গভর্নমেন্ট কবে অ্যাডপ্ট করেছিল? 2000, 9টা স্যার। 2010, 2010, 2010। ডিজাইন কে করেছিল? রুপি সাইন ডিজাইন বাই, মনে করতে পারছি না। কোশ্চেন আছে, কোশ্চেন আছে, উদয় কুমার, ঠিক আছে, উদয় কুমার এটা হচ্ছে প্রথমবার দিয়েছিল। আচ্ছা, এবার এখানে যদি একটা কোশ্চেন আসতে পারে যে রুপি সাইনটা কোন দুটো, ঠিক আছে, কোন দুটি ল্যাঙ্গুয়েজ থেকে বা কোন দুটি ল্যাঙ্গুয়েজ থেকে ডিরাইভ করা হয়েছে? এটা এক ধরনের দুটো ল্যাঙ্গুয়েজের হচ্ছে অ্যামালগেমেশন বলা হয়, মানে মিশিয়ে, এটাকে অ্যামালগেমেশন বলা হয়, অ্যামালগেশন অফ টু ল্যাঙ্গুয়েজ। কোন দুটো ল্যাঙ্গুয়েজ? স্যার একটা দেবনাগরীর সংস্কৃত। আর আছে রোমান। হ্যাঁ, একটা হচ্ছে দেবনাগরী দেবনাগরীর স্যার আর আর হচ্ছে রোমান। আর একটা রোমান, রোমান। ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর এই যে উদয় কুমার, একজন হচ্ছে আইআইটি বোম্বে পোস্ট গ্রাজুয়েট ছিল।
আইআইটি বোম্বে থেকে। এইগুলো মোটামুটি আজকে আমাদের প্রশ্ন ছিল। বলো, টপিক প্রত্যেকের ক্লিয়ার? বোঝা গেছে পুরোটা আশা করি। হ্যাঁ স্যার। নেক্সট দিন আবার আমরা একটা জিনিস সম্পর্কে আলোচনা করব, ঠিক আছে? সেখানে আমরা আবার এমসিকিউ তার সাথে পড়ানোর সাথে সাথে আমি এমসিকিউ করিয়ে দেবো, তাহলে জিনিসটা টোটাল ক্লিয়ার হবে।